दीदी जेल जाएंगी, अलबत्त जाएंगी। हिंदुस्तान में कानून का शासन है। জেলে যাবেন, জেলে যাবেনই, এ কথা অনেক দিন ধরে শুনছি, কিন্তু কবে যাবেন এই প্রশ্ন কিন্তু আমার নয়, এই প্রশ্ন বাংলার মানুষের। বাংলার মানুষ অধীর অপেক্ষায় আছে। এই 26,000 চাকরি বাতিলের পর বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যে কথাটা বললেন, আপনারা শুনলেন, এই কথাটা অনেক দিন ধরেই বাংলার মানুষ শুনতে চাইছে। কিন্তু সম্বিত পাত্র বললেন দিদি জেলে যাবেন, যাবেন, কিন্তু সত্যি কি কেন্দ্রীয় সরকার সেরকম কোনো পদক্ষেপ করছে নাকি, এই প্রশ্ন বাংলার মানুষের। আমি প্রতিটি ভিডিওতে মূলত রাজনীতিকদের কথা বলি, দর্শকদের শোনাই, আজও শোনাবো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 3টি পাপের কথাও শোনাবো, তবে শুধু দর্শকদের নয়, আজকে দর্শকদের কথা রাজনীতিকদেরও আমি শোনাতে চাই। যদি সেই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে। এখন রাজ্য সরকারের এই 14 বছরের যে সফর, তার 4টি বাছাই বড় বড় পাপ নিয়ে আলোচনা পিনাকি বলছে, দেখুন এবং শুনুন। বন্ধুরা, বাংলায় তৃণমূল সরকারের বয়স সবেই 14 বছর, কিন্তু এক এক সময় মনে হয় যেন কত যুগ ধরে ক্ষমতায় আছে। আসলে তৃণমূল ক্ষমতায় আসার পরে একের পর এক যা কাণ্ড ঘটেছে, তা থেকেই মনে হয় এই ঘটনাগুলো এত কম সময় ঘটতে পারে না, এটা নিশ্চয়ই অনেক দিন ধরে ঘটেছে। এত অপরাধকে রাজ্য সরকার মদত দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে রাত ভোর হয়ে যাবে, পরের দিনও চলবে আলোচনা। আমি বাছাই 4টির কথা বলবো যেখানে দলের ভেতর থেকেই তৃণমূল নেত্রীর দিকে আঙুল উঠেছে। তবে এটা শুনে ভাবার কোনো কারণ নেই যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাইছি বা তাকে গ্রেপ্তার করা হোক চাইছি, বরং আমি চাই তার আমলে এই রাজ্যে যা যা পাপ হয়েছে, যার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তার প্রায়শ্চিত্ত হয়ে যাক তিনি মুখ্যমন্ত্রীর সিংহাসনে থাকতে থাকতেই। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল ক্ষমতায় এলো 2011 সালে। প্রায় 3.5 দশক বাম শাসনে একদম শেষের দিকটা মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে থেকে একটা পরিবর্তনের আওয়াজ উঠেছিল। সেই আওয়াজ, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার হাওয়ায় ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন। দিদি যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উপচে পড়েছিল কলকাতার রাস্তাঘাট, গোটা বাংলায় ছিল উৎসবের মেজাজ, সেটা শুধু তৃণমূল কর্মীদের নয়, সাধারণ মানুষের মধ্যেই। কারণ 34 বছর পরে রাজ্যে কোনো পরিবর্তন। আর তারপরে দিদি যখন বললেন বদলা নয় বদল চাই, তখন আম বাঙালির কানে তিনি মধু ঢেলে দিয়েছিলেন। কিন্তু তারপরে বদলার যে ইতিহাস আমরা দেখেছি, এত বিরোধী দলের নেতা কর্মীর মৃত্যু আমরা দেখেছি যে তার গোনা যাবে না। সেসব নিয়ে তো অনেক কথা বলা যায়, কিন্তু আজকে যেটা নিয়ে কথা মূলত হবে সেটা হচ্ছে তৃণমূল সরকারের 2011 সালে ক্ষমতায় এলো, ঠিক তার 2 বছর পরে 2013 সালে বাংলায় যেন আকাশ ভেঙে পড়লো। প্রথমে সারদা কেলেঙ্কারি, তারপরে রোজ ভ্যালি, তারপরে কত চিটফান্ডের খবর আসতে লাগলো। সাধারণ মানুষ রাস্তায় হাহাকার করছেন, সর্বশান্ত হয়ে গিয়েছিলেন তারা। তখন দিদির দলের ভেতর থেকেই প্রথম আওয়াজ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। তখন রাজ্যের সর্বত্র মানুষের হাহাকার চলছে, সারাক্ষণ মানুষ ভাবছেন কোন চিটফান্ড তার কত টাকা নিয়ে গেছে তার হিসাব চলছে, কিন্তু দিদি চুপ ছিলেন, কোনো কথা বলেননি, শুধু নিজেরই দলের একজনকে গ্রেপ্তার করেছিলেন। আর তারপর জানা গেল দিদি নাকি সারদা চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, রোজ ভ্যালি থেকে সব থেকে বেশি সুবিধা নাকি তিনি এবং তার পরিবার ও তার দল পেয়েছে, এসব দাবি উঠতে লাগলো। এরপরে দিদির সে প্রিয় নেতা যিনি সরাসরি দিদিকে আক্রমণ করেছিলেন,
তিনি আরো অনেক কথা বলে জেলের মধ্যেই অনশনে বসলেন। তো আমার বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার দাবিতে আমি অনশন শুরু করেছি। এটা আমি আমারও অনশন হিসেবে চালাবো, কারণ এভাবে আর পারা যাচ্ছে। কুণাল তো এসব বলেই চলেছে, তখন বাজার গরম, এসব চলছে। এরপরে তার মুখ থেকেই শোনা গেল পাহাড়ের ওপরে ডেলোতে একটা বাংলোয় দিদির সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর বৈঠক। সেই বৈঠকেই নাকি ঠিক হয়েছিল কিভাবে সারদা এবং রোজভ্যালি তৃণমূল সরকারকে তথা রাজ্যকে তথা তৃণমূলকেও নাকি সাহায্য করবে, কিভাবে তারা ব্যবসা বাড়াবে, যে ব্যবসায় হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছিল। তারপরে দিদির আরো কাছের লোক, তিনি এত কাছের লোক যে তিনি অন্য দলে চলে গেছেন, অন্য দলের বিধায়ক, তবুও তিনি দিদির লোক। মুকুল রায় তিনি সরাসরি বলে দিয়েছিলেন, কারণ তখন যেই সময়ে এইসব কেলেঙ্কারি হয়েছে তখন তো দিদির ছায়া সঙ্গী ছিলেন মুকুল রায়। বাংলার রাতে এই মুহূর্তে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি তদন্ত চলছে, উনি বলছেন যে উনি কিছু জানেন। দিল্লিতে যে সুদীপ্ত সেনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল, দিল্লিতে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সাথে মমতা ব্যানার্জির সাক্ষাৎ হয়েছিল, সেটা তো আমি জানি। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের নাম মহিলা। এটা ঠিক যে মুকুল রায় যে দাবিটা করছিলেন তার চেয়ে বেশি কিছু কেউ জানে না, এটা ঠিক। তিনি শুধু সারদা কেলেঙ্কারির কথা নয়, এটা বলতে বলতে তিনি দিদির আর এক নতুন দুর্নীতি সামনে এনেছিলেন। মানে মুকুল রায়ের অভিযোগ অনুযায়ী কিন্তু কালীঘাটের শুধু ওই পাড়াতে মমতা ব্যানার্জি 35টা প্লট আছে। তিনি বলেই দিলেন দিদির নাকি 35টা প্লট কালীঘাটে। এসবের তদন্ত হয়েছিল কি কেউ জানে না। কুণাল তৃণমূলের সিংহাসনে এবং মুকুল তৃণমূলেই, তবে রোগশয্যায়। আর দিদি কখনো এসবের জন্য ক্ষমা চেয়েছিলেন কিনা শুনিনি, জানি না। আপনারাও কেউ শুনেছেন কি? এরপরেও অনেক কিছু নিয়ে দিদির ক্ষমা ভিক্ষা শুনতে চেয়েছে বাংলার মানুষ। রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূলের অন্য নেতারা এমন এমন কথা বলেছেন যাতে মানুষ বীতশ্রদ্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে। অনুব্রত মণ্ডলের হুঙ্কার, প্রতিটি নির্বাচনে অশান্তি, এসব বাদ দিচ্ছি, কিন্তু আর একটা পাপ সামনে এলো। 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়, তখন রাজ্যের শিল্পমন্ত্রী, তৃণমূলের মহাসচিব, তার বান্ধবীর খাটের তলায় 2টি ফ্ল্যাটে কোটি কোটি টাকা। বাঙালি বহুকাল বাদে 2000 টাকার নোট দেখলো। আর এত টাকা একসঙ্গে খুব কম মানুষই দেখেছে বাংলায়। দুদিন ধরে গোনা চলেছিল দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট এবং উত্তর কলকাতার একটি ফ্ল্যাট। রাত জেগে বাঙালি দেখেছিল ঠিক যেন ভারত পাক ক্রিকেট ম্যাচের উত্তেজনা। দক্ষিণ কলকাতাকে কি ছাপিয়ে যাবে উত্তর কলকাতার গণনা? শেষে 52 কোটি, তার সঙ্গে প্রচুর গয়না, বিদেশি মুদ্রা, এসব উদ্ধার হলো। এসব নাকি কিছুই জানতেন না দিদি, এমনটাই বলেছিলেন তিনি পার্থকে, তখন শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে এবং দলের মহাসচিব দল থেকে তাড়িয়ে দিয়ে হাত ধুয়ে নিলেন। কিন্তু মানুষ বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি যে মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, পুলিশ কিছুই জানতো না, কলকাতার 2টি ফ্ল্যাটে কোটি কোটি টাকা জমা হচ্ছে। একদিন সেই কুণাল ফাঁস করে দিলেন যে দিদি সব জানতেন। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? দল সব জানতো, কুণাল বলেননি দিদি জানতেন। কিন্তু আমরা তো জানি তৃণমূল দল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে সরকার মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন জেলে, তখন সামনে এলো বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটা কথা। তিনি কি বলেছিলেন? ব্রাত্য বলেই ফেললেন
বললেন দলের নিয়োগ নীতি কি? সে নিয়োগ নীতি থাকুক, দলের ছেলেরাই শুধু চাকরি পাক, কিন্তু সেটাও তো নিয়ম মেনে হবে। সেটাও হয়নি, আদালতে বারবার মুখ পুড়েছে। আর তারপরে আরো একটা বিষয় সম্প্রতি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র নতুন করে তুলে নিয়ে এসেছেন, যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করা হয় তার অ্যারেস্ট মেমোয় তাকে লিখতে হয়, প্রত্যেককে অ্যারেস্ট হলে লিখতে হয় তার সব থেকে কাছের মানুষটিকে, তার আত্মীয়কে। সেখানে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছিলেন। তিনি তার গার্জিয়ান, তিনি তার পথপ্রদর্শক। पार्थ चटर्जी ने अपने अरेस्ट मेमो में लिखा है, योर गार्डियन एंड योर रिलेटिव, जिसके कहने पर आप काम करते हैं। उन्होंने लिखा है अपने हैंडराइटिंग से ममता बनर्जी, ममता बंदोपाध्याय আমার গার্ডিয়ান। आप सोचिए, পথপ্রদর্শক মমতা ব্যানার্জি, আমার গার্ডিয়ান মমতা ব্যানার্জি, আমার রিশতেদার রিলেটিভ মমতা ব্যানার্জি, মমতা দিদি। তিনি কখনো কোন সময় এসব নিয়ে মুখ খোলেননি, এসব খোলার কথাও নয়, এসব স্পর্শকাতর বিষয়ে সবসময় এড়িয়ে চলতে হয়। কিন্তু বাংলায় মানুষের মনে এবং মুখে তার গ্রেপ্তারের দাবি উঠেছিল। তিনি অবশ্য তাতে কান দেননি। তিনি অনেক কিছুতেই কান যেমন দেন না, তেমন করে এটাও তিনি শুনতে পাননি, ঠিক যেমন আরজিকর কাণ্ড। এবার সেটা নিয়ে একটু বলি, তখন কি ঘটেছিল, যে বাংলার ওই মেয়েটির উপর কি অত্যাচার হয়েছিল সে কাহিনী আমি আর নতুন করে মনে করাতে চাইছি না। গোটা রাজ্য তখন রাস্তায়, মা বোনেরা রাত জাগছেন, পথে পথে মানুষ, আঙুল 14 তলার দিকে, নবান্নের দিকে। দিদি চুপ করেছিলেন, কি করে গোটা বিষয়টাকে ঠান্ডা করা যায় তার কথা পরিকল্পনা করছেন। সেই সময় তারই দলের ভেতর থেকে 2 সাংসদ প্রতিবাদে গর্জে উঠলেন। চোখের জল আটকাতে পারলেন না তৃণমূল সাংসদ সুধাংশু শেখর রায়। সঙ্গে সরাসরি দিদির বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন। না, দিদির বিরুদ্ধে না, দিদির সরকারের বিরুদ্ধে, দিদির দলের বিরুদ্ধে। আর দল আর সরকার মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও তোমরা চুপ করে থাকবে, তাই আমরা চুপ করে থাকতে পারি না। কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। ওই যে একটা কথা আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা আর চলতে দেওয়া যায় না। বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। সুতরাং একটা পাপ চক্র কাজ করছে। এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয়, এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ, যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে। সুধাংশু শেখর রায় স্পষ্ট করে তথ্য প্রমাণ লোপাটের কথা বলে দিয়েছিলেন। সেই সঙ্গে তৃণমূলের আর এক সাংসদ, রাজ্যসভায় সাংসদ জহর সরকার সরাসরি দিদিকে ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন, বলে দিলেন এই যে কাণ্ড ঘটেছে এবং তারপর তথ্য প্রমাণ লোপাটের যে কাজ হয়েছে তাতে আর এই দলের সঙ্গে থাকা যায় না। একই সঙ্গে তিনি বলে দিয়েছিলেন বাংলার মানুষ এই সরকারের উপরে বীতশ্রদ্ধ। অভয়া বলুন বা যে নামেই তিলোত্তমা বলুন, তার কথা তো আছেই, কিন্তু অভয়া তিলোত্তমা ছাড়াও রাজ্য সরকারের উপর একটা কিরম যেন বীতশ্রদ্ধ হয়ে গেছে। অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে। আরজিকর কাণ্ডের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার চাই। আরে চাই বললেই কি পাওয়া যায় নাকি? সবকিছু কি মামা বাড়ির মোয়া নাকি? আর পদত্যাগ পিসির বাড়ির মোয়াও নয়। এরপরেও বাকি ছিল দেখার। সম্প্রতি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের পাপের জন্য। এরপরে আবার প্রায় 32,000 প্রাথমিক শিক্ষায় যে নিয়োগ হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে, আদালতে মামলা চলছে। জানা নেই কি হবে, তবে ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে বড় ভয়ঙ্কর একটা ধাক্কা বাংলা খেতে চলেছে। এই যে 26,000 চাকরি যাওয়ার কাণ্ড, এইটা নিয়ে ওই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রই ওই কথাটা বলেছিলেন, দিদি গ্রেপ্তার হবেন। কিন্তু কেন গ্রেপ্তার হবেন বলেছিলেন জানেন? কারণ তার দাবি এই একই রকম দুর্নীতির জন্য हरियाणार प्राक्तन मुख्यमंत्री के गिरफ्तार करा हुआ है। ऐसे रिक्रूटमेंट स्कैम्स के लिए याद करिए, हरियाणा में पूर्व में मुख्यमंत्री जेल गए हैं, जेल। दीदी जेल जाएंगी। हिंदुस्तान में कानून का शासन है और एक बार हमारी सरकार बनेगी बंगाल में, द फुल फोर्स ऑफ लॉ विल कम अपॉन ममता बनर्जी। पूरा फोर्स जो कानून का है, भारत के संविधान का है, उसके मुताबिक जिन लोगों ने हजारों लाखों लोगों के जीवन को नारकीय बनाया है, उनको दुख दिया है, प्रताड़ना दी है, वो जेल के सलाखों के पीछे होने ही चाहिए। बीजेपी एका नय,
বাকি বিরোধী দল এবং সাধারণ মানুষ, চাকরিহারারা অনেকেই দিদির ইস্তফা চেয়েছেন, দিদির গ্রেপ্তার চেয়েছেন, কিন্তু চাইলে হবে না তো। দিদি ইজ দিদি। তিনি মানে ক্ষমা চাওয়ার পথেও হাঁটেননি, বরং বিষয়টাকে দীর্ঘায়িত করে চলেছেন। আদালতে বিষয়টাকে নিয়ে আরো কিছু দাবি জানিয়ে তিনি চাইছেন যে এইটা করে 26-এর ভোটটা পার করে দেওয়া যায় কিনা। সস্তা দামে সময় কিনছেন তিনি। আগেও বলেছি, আবার বলছি, মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি আমি তুলছি না। আমি তার ইস্তফার দাবিও তুলছি না, যেটা অনেকে করেন। কারণ আমি জানি মুখ্যমন্ত্রী হওয়া অত সোজা নয়। বিশেষ করে এইবারে নন্দীগ্রামে তিনি পরাজিত হয়েছিলেন, তারপরে উপনির্বাচনে তাকে জিততে হয়েছে মুখ্যমন্ত্রীর পদে থাকার জন্য। এত কষ্ট করে যে সিংহাসনটা পাওয়া, সেটা ওই কে কি চাইলো তাতে ছেড়ে দেওয়া যায় নাকি? কিন্তু বাংলার মানুষ অন্য কথা বলছে। দিদি হয়তো ভাবছেন এই ছোটখাটো বিষয়ে কোনো গুরুত্বই দেওয়া উচিত নয়। আমি আবার বলছি, আমি গ্রেপ্তার চাইলাম না, আমি ইস্তফা চাইছি না। আমি খালি জানিয়ে দিলাম বাংলার মানুষের দাবি, তাদের রাগ, তাদের ঘৃণা, তাদের অধীর অপেক্ষার কথা। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। এত কিছুর মধ্যেও আপনারা ভালো থাকবেন।